তোর সুমেন্দ্র টুমেন্দ্র টাইম নাই। কোন সুমেন্দ্র? এক মারানি এই মুখ ঢুকবি না, তোরা পিঠির চামড়া তুলে গেলাম। বন্দুকের নল আর কাঁটাতারের বিভীষিকা সবকিছু এক নিমেষে ধুলোয় মিশে গেল বাংলার এক সাধারণ যুবকের তর্জনীর ইশারায়। রাতের নিস্তব্ধতা ভেঙে ওপার থেকে ধেয়ে আসা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর স্পর্ধাকে বুটের তলায় পিষে দিয়ে বুক চিতিয়ে এক দামাল বাঙালি যখন গর্জে উঠে বলল, তোর শুভেন্দুকে গোনার টাইম নেই, চামড়া তুলে ফেলবো, আমাদের মাটি, আমাদের দেশ, আমাদের লোক বাংলাদেশেই থাকবে। তখন সেই হুঙ্কার শুধু ওই নির্দিষ্ট সীমান্তে সীমাবদ্ধ থাকেনি। সেই অকুতভয় রণমূর্তি খোদ দিল্লির মসনদেও রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে। যুগের পর যুগ ধরে ভারতীয় রক্ষীদের যে চোখ রাঙানি, যে বিনা উস্কানিতে রক্তপাতের ঘৃণ্য ইতিহাস, তার মুখে দাঁড়িয়ে এমন এক চপেটাঘাত এর আগে কখনো দেখেনি পুরো উপমহাদেশ। মাতৃভূমির 1 ইঞ্চি মাটিও আর কেউ বিনা চ্যালেঞ্জে ছাড়বে না, এই অমোঘ বার্তা এখন সীসাঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে গেছে বাংলার প্রতিটি সীমান্তে। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ভারত সীমান্তে এক চরম উত্তেজনাকর এবং নজিরবিহীন সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে। কারণ ভারত এখন এক নতুন এবং অত্যন্ত নোংরা খেলায় মেতে উঠেছে। তারা দলে দলে মানুষ এনে রাতের অন্ধকারে জোরপূর্বক বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেওয়ার এক সুপরিকল্পিত ও নগ্ন ষড়যন্ত্র শুরু করেছে। মে মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে জুনের প্রথম ভাগ পর্যন্ত এই অল্প সময়ের ব্যবধানে সীমান্তের অন্তত 20টি স্পর্শকাতর পয়েন্ট দিয়ে প্রায় 200 জন মানুষকে অবৈধভাবে এপারে ঢোকানোর এক মরিয়া অপচেষ্টা চালিয়েছে বিএসএফ। কিন্তু ভারতের এই কাপুরুষোচিত ষড়যন্ত্র এবার আছড়ে পড়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং আপামর জনতার গড়ে তোলা এক নিশ্ছিদ্র প্রতিরোধের দেয়ালে। প্রতিটি পয়েন্টে, প্রতিটি রাতে বিএসএফ চরম অপমান আর ব্যর্থতা নিয়ে পিছু হটতে বাধ্য হয়েছে। ভারতীয় বাহিনীর এই অনুপ্রবেশ করানোর কৌশলটি কতটা জঘন্য এবং চতুর সেটি উন্মোচন করেছেন বিজিবির দক্ষিণ পশ্চিম অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। ভারতীয় অংশে কাঁটাতারের ঠিক গা ঘেঁষেই রয়েছে তাদের নিজস্ব সীমান্ত সড়ক। বিএসএফের মূল লক্ষ্য থাকে রাতের গভীর অন্ধকার। যখন চারপাশ শুনশান তখন তারা বড় বড় ট্রাকে করে মানুষ বোঝাই করে ওই সড়ক দিয়ে কাঁটাতারের কাছে নিয়ে আসে। ঠিক যে মুহূর্তে তারা এই অবৈধ মানুষগুলোকে বাংলাদেশে পোষণ করবে তার কয়েক সেকেন্ড আগে ওই নির্দিষ্ট এলাকার সমস্ত ফ্লাড লাইট বা সীমান্ত বাতি তারা ইচ্ছাকৃতভাবে নিভিয়ে দেয়। অন্ধকারকে ঢাল হিসেবে ব্যবহার করে কাঁটাতারের গোপন গেটগুলো নিঃশব্দে খুলে দেওয়া হয়। এরপর ট্রাক থেকে নামিয়ে ওই মানুষগুলোকে পশুর মতো তাড়িয়ে বাংলাদেশের সীমানায় ঠেলে দেওয়ার অপপ্রয়াস চালায় তারা। বাতি নিভিয়ে দেওয়াটাই হলো তাদের এই অপকর্মের প্রধান সংকেত। কিন্তু বিএসএফ ভুলে গিয়েছিল এই বাংলার মানুষ অন্ধকারের মধ্যেও শত্রুর পদধ্বনি নিখুঁতভাবে চিনে নিতে জানে। যশোরের বেনাপোল সেক্টরের দিকে তাকালে বিএসএফের এই চরম পরাজয়ের বাস্তব চিত্রটি একদম পরিষ্কার হয়ে ওঠে। ভারতের সাদিপুর গ্রাম থেকে বাংলাদেশের রঘুনাথপুর সীমানায় 2রা জোনের দৃশ্যপট ছিল এই ঐতিহাসিক প্রতিরোধের সাক্ষী। 31শে মে মধ্যরাত, ঘড়ির কাঁটায় তখন রাত গভীর। বিএসএফ তাদের চিরচেনা কায়দায় বাতি নিভিয়ে কাঁটাতারের গেট খুলে 10 থেকে 12 জনের একটি দলকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে বিজিবি সেখানে উৎপেতে ছিল। মুহূর্তের মধ্যে বিজিবির শক্তিশালী টর্চ লাইটের আলো ভারতের সেই অন্ধকার ষড়যন্ত্রকে চিরে ফেলে। শুরু হয় কড়া মাইকিং। বিজিবির এই বজ্রকঠিন বাধার মুখে ওই অনুপ্রবেশকারীরা এক কদমও এগোতে না পেরে দুই দেশের মধ্যবর্তী নোম্যান্স ল্যান্ডে আটকা পড়ে। জ্যৈষ্ঠ মাসের চামড়া পোড়ানো তীব্র তাপদাহ, মাথার উপর আগুনের মতো রোদ, সেই বৈরী পরিবেশের মধ্যে টানা 36 ঘন্টারও বেশি সময় ওই মানুষগুলো একটি গাছের নিচে পড়ে থাকতে বাধ্য হয়। নোম্যান্স ল্যান্ডে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাদের ব্যাগ আর কাপড় চোপড় প্রমাণ করছিল ভারতের কতটা চরম অমানবিক আচরণের শিকার তারা। আর এই দৃশ্য দেখার জন্য আশেপাশের কয়েক গ্রামের শত শত বাংলাদেশি জড়ো হয়েছিল সেখানে। এই জনস্রোত প্রমাণ করেছিল বাংলাদেশের সীমানা আজ উন্মুক্ত কোনো প্রান্তর নয়, এটি এক জীবন্ত দুর্গ। বেনাপোলের পর চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমান্তে রচিত হয় আরেক অভূতপূর্ব প্রতিরোধের ইতিহাস। তারিখটা ছিল 3রা জুন। রাত তখন 2:30, চারদিক নিস্তব্ধ। ঠিক এই সময়টাকে বেছে নিয়ে বিএসএফ 28 জন মানুষের একটি বড় দলকে বাংলাদেশের সীমানায় পুশিন করার দুঃসাহস দেখায়। কিন্তু এবার শুধু বিজিবি নয়, ভারতের এই ধৃষ্টতার জবাব দিতে রাতের ঘুম হারাম করে ছুটে আসে বাঙ্গাবাড়ির সাধারণ মানুষ। 20 থেকে 30 জন নারী পুরুষের একটি দল বিজিবির কাঁধে কাঁধ মিলিয়ে শূন্য রেখায় গিয়ে বুক চিতিয়ে দাঁড়ায়।
তাদের রুদ্রমূর্তির সামনে অনুপ্রবেশকারীরা আছড়ে পড়ে ফিরে যেতে বাধ্য হয়। টানা 2 দিন ওই 28 জন ব্যক্তি নোম্যান্স ল্যান্ডে অবরুদ্ধ অবস্থায় পড়ে থাকে। বাংলাদেশের এই অনমনীয় জেদ এবং বিজিবির কড়া ভাষায় ছুড়ে দেওয়া হুঁশিয়ারির মুখে বিএসএফ শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয়। 6 জুন গভীর রাতে চরম অপমান হজম করে বিএসএফ পুনরায় নিজেদের এলাকার বাতি বন্ধ করে অত্যন্ত সন্তর্পণে ওই 28 জনকে ভারতের ভেতরে ফিরিয়ে নিয়ে যায়। লজ্জায় এবং অপমানে এই ঘটনা নিয়ে ভারতীয় বাহিনী আজ পর্যন্ত একটি শব্দ মুখে আনার সাহস পায়নি। সীমান্তের এই বদলে যাওয়া দৃশ্যপট কোনো জাদুর প্রভাবে হয়নি। এটি বিজিবির এক মাস্টার স্ট্রোক এবং দূরদর্শী রণকৌশলের ফসল। মে মাসের শেষ দিকে যখন গোয়েন্দা তথ্যে জানা যায় যে সাতক্ষীরার কলারিয়া সীমান্তের ওপারে ভারত অসংখ্য মানুষ জড়ো করছে, ঠিক তখনই পুরো দক্ষিণ পশ্চিম এবং উত্তরাঞ্চলের সীমান্ত জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়। যশোর, ঝিনাইদহ, নওগাঁ, পঞ্চগড় থেকে শুরু করে পুরো বেল্টে বিজিবি সাধারণ মানুষকে সরাসরি এই যুদ্ধে সম্পৃক্ত করে। নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুমের নির্দেশনায় স্থানীয় স্কুল, হাটবাজার এবং মসজিদগুলোতে বিরামহীন মাইকিং চলতে থাকে। সাধারণ মানুষকে বুঝিয়ে দেওয়া হয় বিএসএফের গতিবিধি। বাতি নিভে যাওয়া, রাতের বেলায় গাড়ির আওয়াজ, এগুলো যে বিপদের সংকেত তা প্রতিটি সীমান্তবাসীর মগজে গেঁথে দেওয়া হয়। আর এই সাধারণ রণকৌশলের ফল আসে হাতে নাতে। বাঙ্গাবাড়ি সীমান্তের সেই চৌকিদার আমিনুল্লাহর বীরত্বের কথাই ধরা যাক। তার বাড়ি কাটাতার থেকে মাত্র কয়েকশো মিটার দূরে। বিজিবির সতর্কতা পাওয়ার পর থেকেই তিনি তীক্ষ্ণ নজর রাখছিলেন ওপারের দিকে। 3রা জুন রাতে যখন ভারতের বাতি হঠাৎ নিভে যায় এবং গাড়ির অস্পষ্ট শব্দ আসতে থাকে, আমিনুল্লাহ এক মুহূর্তও দেরি করেননি। তিনি বুঝতে পেরেছিলেন ভারত তার নোংরা চাল চালতে যাচ্ছে। মুহূর্তের মধ্যে তিনি খবর দেন বিজিবিকে এবং নিজের পরিবারের সদস্যদের নিয়ে ছুটে যান সীমান্তের দিকে। ওই দলে আমিনুল্লাহর পরিবারের নারীরাও ছিলেন। রাত 2:30টার ঘুটঘুটে অন্ধকারে যখন ভারত থেকে নারী পুরুষের দলটি জোরপূর্বক ঢুকতে চাইছে, তখন এক অদ্ভুত সংকট তৈরি হয়। বিজিবি সদস্যরা পুরুষদের আটকে দিলেও আইনি বাধ্যবাধকতার কারণে অনুপ্রবেশকারী নারীদের গায়ে হাত দিতে পারছিলেন না। ঠিক সেই চরম মুহূর্তে এই অভাবনীয় সাহসিকতার পরিচয় দেন আমিনুল্লাহর বোনসহ অন্যান্য বাংলাদেশি নারীরা। তারা নিজেরাই সরাসরি সামনে এগিয়ে যান এবং ভারত থেকে ধেয়ে আসা ওই নারীদের শারীরিকভাবে আটকে দিয়ে ঘাড় ধরে পুনরায় ভারতের দিকেই ঠেলে দেন। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি স্বাধীন দেশের সাধারণ নাগরিকের নিজ মাতৃভূমির প্রতি চরম ভালোবাসার এক জীবন্ত বিস্ফোরণ। আজকের বাংলাদেশ আর সেই পুরনো দিনের নিরীহ প্রতিবেশী জায়গায় দাঁড়িয়ে নেই। তো শুভেন্দুকে গোনার টাইম নেই, চামড়া তুলে ফেলবো, এই একটি মাত্র হুঙ্কার আজ পুরো সীমান্তবাসী জাতীয় স্লোগানে পরিণত হয়েছে। ভারত এতদিন ধরে যে আধিপত্যবাদের বিষ দাঁত বসিয়ে বাংলাদেশের সীমানাকে নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করার দুঃস্বপ্ন দেখছিল, সেই বিষ দাঁত আজ সমূলে উপড়ে ফেলা হয়েছে। বিএসএফের প্রতিটি রাতে ষড়যন্ত্র, প্রতিটি পশিনের অপচেষ্টা এখন বাংলার সাধারণ মানুষের পায়ের তলায় পিষ্ট হচ্ছে। এই দেশের প্রতিটি নাগরিক এখন এক একজন অতন্দ্র প্রহরী। বিজিবি এবং সাধারণ জনতার এই কঠিন ঐক্য এবং বুক চিতিয়ে লড়াই করার যে অদম্য স্পৃহা, তা ভারতীয় রক্ষীদের মনে এক স্থায়ী আতঙ্কের জন্ম দিয়েছে। তারা এখন খুব ভালো করেই জেনে গেছে বাংলাদেশের মাটিতে এক পা রাখার আগে তাদের হাজারবার ভাবতে হবে, কারণ এদেশের মাটি এখন আর শুধু মাটির দলা নয়, এটি এক জ্বলন্ত আগ্নেয়গিরি যা যে কোনো আগ্রাসনকে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। They came from India. How come it is possible?